আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় রিফাইন্ড আওয়ামী লীগ আসলে কি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার আছে আসলে। একে তো আমরা বিভিন্ন সংকট দেখছি, জ্বালানি তেলের সংকট আছে, প্রতিদিনই সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলি কিন্তু শুরুতেই যে বিষয়টি নিয়ে সম্প্রতি আমরা দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের পর থেকেই মূলত এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। আমি তার বক্তব্যের কিছু অংশ একটু উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে রোববার দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর পাশাপাশি আরেকটি বিষয় আলোচনা হচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে কয়েকদিন ধরেই কথা শুনছি আমরা। আজিজ ভাই, আপনিও সম্প্রতি বেশ কয়েকটি লেখা এই বিষয়ে লিখেছেন, আমরা দেখেছি। আপনার কাছেই জানতে চাই আসলে এই বিষয়গুলো কি। প্রথম হচ্ছে এই যে হাসনাত, সে সংসদ সদস্য না, আইন পাশ হয়েছে সংসদে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আপনার সন্ত্রাসবিরোধী আইন হয়েছে। তো আপনি সেই আইনকে উপেক্ষা করে সেখানে বলা আছে আওয়ামী লীগের যাদের নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, সমর্থক সবাইকে আইনের আশ্রয় নেওয়া যাবে, আইনের আশ্রয় আনা যাবে। তো আপনি যে এই যে বললো ছাত্রলীগের যে কেউ যোগ দিতে হবে, ছাত্রলীগ তো অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। তো তিনি আইন হয়েছে, আইন ভঙ্গ করছে না। আইন কোথায়? সরকার কোথায়? তাকে তো এখন গ্রেপ্তার করা উচিত রীতিমতো। সে সংসদ সদস্য হয়ে আইন ভঙ্গ করেছে। আপনি বলেন, আইন সে পাশ করছে, আইন সে ভঙ্গ করতেছে। এনসিপি করলে 7 খুন মাপ। এনসিপির কোনো ভবিষ্যৎ নাই। ইউনূস সাহেব এটাকে শেষ করে দিয়েছে। আপনি নেপালের আলোচনায় যাচ্ছি না, কিন্তু নেপালের উদাহরণ শোনেন। যদি এনসিপি ওখানের যে ছাত্ররা, তরুণরা যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা যদি বাংলাদেশে করতে পারত, তাহলে তরুণরার পক্ষে আমরা থাকতাম, অন্য ছাত্রলীগ ডাকা লাগতো না, আমরাও আমাদেরকেও সুযোগ দিলে আমরাও যাইতাম। কিন্তু ওনারা এত বিতর্কিত হয়েছে, এই যে বলেন নিজে আইন পাশ করে আসে এখন এনসিপি করলে সব মাপ। এনসিপি কে? সরকার থেকে আসছে? এনসিপি কে? ছাত্রলীগ জমা দিলে কেউ যদি কয় যে তার বিরুদ্ধে মামলা করে যে আপনার এনসিপিতে কেমন করে যোগ দেওয়ালেন, আপনি আইন পাশ করে কি করবেন? কন্টেম্প্ট কোর্ট। আইন পাশ করেছে, সংসদ ভায়োলেট করেছে। আইন একবার অধ্যাদেশ পাশ হয়ে গেলে সেটা তো আইন। আপনার আইন মানে সংবিধানে যুক্ত, আপনি সেই আইন ভঙ্গ করতেছেন, আপনারা আইনে আশ্রয়, আইনে বসে থাকবে? অনেক আছে না, কোর্টে যদি মামলা করে দেয়। সুতরাং এইভাবে রাজনীতি হয় না, এই জন্যই রাজনীতি হবে না। প্রথম দিকে আপনি খেয়াল করে দেখেন যে ইউনূস সরকার সব আপনার যত স্থানীয় সরকারের চেয়ারম্যান, মেয়র আছে সব বাতিল করে দিল। এরপরে সবাই মিটিং রাখছিল না এনসিপি করার সময়, বলল যে যদি এনসিপিতে আসেন তাহলে আপনাদেরকে আমরা দেখব, অর্থাৎ আপনারা যে যার চেয়ারম্যান। আরেকটি কথা বলছেন তারা যে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই কেবল তারাই আসতে পারবেন। অভিযোগ নাই যারা বাংলাদেশে যারা আছে এখন, তাদের ভিতরে অধিকাংশের অভিযোগ নাই। যারা অভিযোগ আছে, যারা টাকা চুরি করছে, যারা সন্ত্রাস করছে, যারা ফ্যাসিস্টের দোসর ছিল, সেই গ্রুপ বাংলাদেশে নাই। এখন জয়েন করবে কে? জয়েন করবে কে? ছাত্রলীগ পদবি থাকলেই ছাত্রলীগ করছে, আপনি তো কোর্টের আইনের ক্লিয়ারেন্স লাগবে তাকে পার্টিতে নিতে হইলে। কারণ সে তাকে নিষিদ্ধ করছে অ্যাজ এ হোল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সব মিলা নিষিদ্ধ করা হয়েছে। তো আপনি আলাদাভাবে এনসিপিতে জয়েন করলে তার কিছু হবে না, এটার অর্থটা কি? অর্থটা কি? সে আইন নিজে করে ভঙ্গ করলো, 1। 2 হচ্ছে, সুতরাং আমি মনে করি এই ছেলেরা এটা এখনো তাদের ম্যাচুরিটির অভাব, তারা এখনো রাজনীতি করার যোগ্যতা অর্জন করে নাই। একথা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ নিজে আইন করে সে নিজে প্রথম ভায়োলেট করলো, নিজে আইন করে প্রথম ভায়োলেট করলো। এখন তাহলে যদি ছাত্রলীগের লোক যাইতে পারে, আওয়ামী লীগের শেখ হাসিনা আসতে অসুবিধে কি?
শেখ হাসিনাও যদি করে, আমি নিজে ডাইরেক্ট মারি নাই, আমার পুলিশ বাহিনী মারছে, আমার অমুক বাহিনী মারছে, আমারে মাফ করে দেন, হবে? হবে বলেন আপনি? তো সুতরাং এ কথা কয়ে লাভ নাই। এইটা কথা পলিটিক্স বড় জটিল। এই যে উনি পলিটিক্যাল নেতা, পলিটিক্স হচ্ছে সবচাইতে কঠিন। যত সহজ মনে করা হয় তত না। ব্যবসা করে লুট করা যায়, সব করা যায়, কিন্তু পলিটিক্স কিন্তু খুব জটিল। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা কিন্তু জনগণের সাথে সম্পর্কিত একটা পারসেপশন তৈরি হয়। সুতরাং এই পারসেপশনে আপনাকে ধ্বংস করে দিতে পারে, পারসেপশনে আপনাকে তুলে নিতে পারে। তো আপনি যেটা নেক্সট প্রশ্ন করেছেন আওয়ামী লীগ, দেখেন, হ্যাঁ, আমি বরাবরই বলেছি, আমরা যদি গণতন্ত্র চাই, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাইতে পারে না। এখন আপনি যেটা বলছেন যে ধরেন আমাদের সাথে ভারতের প্রত্যাবর্তন চুক্তি আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তিনি পালিয়ে গেছেন, তার আরও অনেকেই পালিয়ে গেছে, প্রায় 1% ধরেন নেতারা চলে গেছে। এখন তাদের সব সমর্থক তো পড়ে আছে, নাহলে যে হাসনাত কই পেল লোক আছে তো, তাইলে জানে তো, নাহিদ ইসলাম আছে তো, তাহলে জানে তো সে যে এখানে আছে। হ্যাঁ, তো নাহিদ ইসলামের প্রসঙ্গে একটা কথা বলি, যদিও এটা বলা উচিত না, রেজাল্ট হয়ে গেছে, আমি আইন ভঙ্গ হয়ে যায়। আমি বনশ্রী এ ব্লকে থাকি, এ ব্লক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে সবাই চেনে, আমার এই ব্লকে কোনো চাঁদাবাজি নাই। এক কথা, ওই এ ব্লকে ভুল করেও একজন বলে নাই তাকে ভোট দিছে, কিন্তু সে এখন হুইপ, অপোজিশনের হুইপ, কেমনে জিতলো? হ্যাঁ, উনি এখন অন্যরা আসলে মাফ করে দেবেন, ওনারে মাফ করছে কে? ওনারে ভোট দিছে কে? আমি তো ওখানে থাকি, আমি তো জানি না। তো যাই হোক, ওই প্রসঙ্গ থাক, ব্যক্তিগতভাবে নাই বললাম কথা। আমার কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার আইন করলো, এত সমর্থক আছে, এখন একটা বারবার ধরেন আইভি, নারায়ণগঞ্জের আইভি, তাকে দিয়ে একবার রিফাইন্ড মানে কি, যার বিরুদ্ধে দোষ পরিশোধিত, যার বিরুদ্ধে অভিযোগ নাই, সোজা কথা, অভিযোগ নাই, মোটামুটিভাবে নির্মল লোক, তাকে দিয়ে করা আইভি। সারা জীবন ধরেন এই কি ওই নেতা কি মাস্তানরা শামীম ওসমানের সাথে ফাইট করছে ধরেন, এখন তারে আপনি খুনের মামলা দিয়ে ধরাই দিয়েছেন। একটা আলোচনা হচ্ছিল না যে তাক দিয়ে রিফাইন আওয়ামী লীগ হইতে পারে, সাথে সাথে মামলা ধরাই দিয়েছে। তারপরে আমরা সম্প্রতি শিরিন শারমিনের নাম, এখন শিরিন শারমিনের নাম আসছে। যাই হোক, এগুলো আমার লেখাতে আনি নেই, এটা ঠিক। তবে এটা ঠিক যে আওয়ামী লীগের সমর্থক তো প্রচুর, ধরেন কম বেশি 30% সমর্থক, অনেকে বলে নাই, কমে গেছে, অমুক করেছে, আমি একটা লোক তো কমতে দেখি নেই। এখন দেখি এই নাহিদ ইসলাম কইছে কয়জন যোগ দেয়, দেখি কয়জন যোগ দেয়, তাহলে কমতে পারে। এখন আমার কথা হচ্ছে এই আইনটা যে করা হয়েছে, এটা ওপেন এন্ডেড আইন বলে, অর্থাৎ সবার জন্য প্রযোজ্য। আওয়ামী লীগ যদি 5 বছর পরে আসে, 10 বছর পরে আসে, 100 বছর পরে আসে, এই বিএনপিকে নিষিদ্ধ করার সুযোগ আছে। আবার বিরোধী দল এখন 11 দল আছে না, জামাত, তারা যদি এই যে করে না, বয়কট করে আন্দোলনে গেল, যাইতে পারে, বয়কট করতে পারে, গণতন্ত্রে আন্দোলনও করতে পারে, শান্তিপূর্ণ আন্দোলন করলে কোনো সমস্যা নাই। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, ওনারা বসে আইন করছে না, ওনাদের নিষিদ্ধ করলে কে ঠেকাবে বলেন? সন্ত্রাস বিরোধী আইন কে ঠেকাবে বলেন? এই জন্য 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, হ্যাঁ, শরীফ ভাই জানে। এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট যখন 15ই আগস্টের পরে পরিবর্তনের পরে মোশতাকের সময় যত গ্রেপ্তার হয়েছে তার 80% গেছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে। যারা আইন করছে তাদের লোকই ধরছে, 80% লোক জেলে ঢুকাইছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে। এখনও 74 সালের স্পেশাল পাওয়ার কিন্তু কেউ বাতিল করে না। সুতরাং আমি বলি আওয়ামী লীগকে ঠেকায় রাখতে পারবেন সারা জীবন না। তবে এটা ঠিক, শেখ হাসিনা যদি ফেরত আসে, ভারত যদি পৌঁছায় যায়, তাহলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে, তখন কিন্তু আওয়ামী লীগ হবে না। আবার আওয়ামী লীগের শেখ হাসিনার আপনার আশীর্বাদ ছাড়া কোনো লিডারশিপ এত বড় সংগঠন অর্গানাইজ করতে পারবে না। হঠাৎ করে কাউরে দায়িত্ব দিলেই তো হবে না, তার অর্গানাইজিং ক্যাপাসিটি থাকবে। সবগুলো তো ভেঙে গেছে, কে আওয়ামী লীগ করবে বলেন? এই জন্য শিরিন শারমিনের কথা এটা আমি আগেই কইছি, যেদিন গ্রেপ্তার করে যেই মুহূর্তে জেলে ঢুকায়, সম্ভবত আমি বাংলা ভিশনে কথা বলতেছিলাম, আমি বলে দিছি যে তাকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার সম্ভাবনা আছে, কারণ তিনি জামিন পাবেন, এবং তিনি জামিন পেয়ে হয়তো এই লোক তো বিলিয়ন লোকের মেয়ে,
এবং সে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট সব, তো সে তো ব্রিলিয়ান্ট, সে তো অপরাধী না। হ্যাঁ, এটা বলতে পারেন সে ফেসিবাদের সময় সে স্পিকার ছিল, হ্যাঁ, সে তো আসলে শেখ হাসিনা এমনভাবে দলটাকে দখল করে ফেলছিল, তার বাইরে কোনো মাথা না, কেউ কোনো কথা বলতে পারে নাই। তো এই জন্যে আবার এখনও দলের অবস্থা এইটাই আছে সমর্থকদের, শেখ হাসিনা যদি এজাজত না দেয় দাঁড়াবে না, আর শেখ হাসিনা যদি নিজে তার ফ্যামিলির বা তার সে কিছু করতে চায় সেটাও আর হবে না, তাহলে আগের জায়গায় চলে যাবে। আজিজ ভাই, আপনার কথা আমরা শুনছিলাম। আজিজ ভাই আরেকটি কথা বলছেন যে শরীফ ভাই জানেন, আমরা জানি যে শরীফ ভাই অনেক বিষয় জানেন, খবর তার কাছে, শরীফ ভাইয়ের কাছে থাকেন। আমি একটি সংবাদ মাধ্যমের হেডলাইন করেছেন এই বিষয় নিয়ে, ছাত্রলীগের জন্য দরজা খুললো এনসিপি। বিষয়টা কি আসলে সেরকম? আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। দরজা তো অনেক আগের থেকেই খোলা আছে, দরজা বন্ধ হয়নি তো। ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যে ব্যক্তিটির নাম আসছে তিনি তো ছাত্রলীগের নেতা ছিলেন এবং 5 আগস্টের পরে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। তারপরে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন এবং ওসমান হাদির আশপাশে তিনি থাকতেন। তার অর্থ হচ্ছে যে পদের বাইরেও যারা ছিল, পদ গ্রহণ করে যারা ছিল, তারা তো বাইরে ছিল। আওয়ামী লীগের বিষয়টা এখানে আইন রাজনীতির থেকে ইচ্ছা অনিচ্ছার উপরে অনেকটা নির্ভর করেছে। আওয়ামী লীগের ব্যাপারে গত 1.5 বছর সরকার যে অ্যাকশনগুলো নিয়েছে এটি নির্ভর করেছে এনসিপি কি চায় সেই অনুযায়ী, জামাত কি চায় সেই অনুযায়ী, বিএনপি কি চায় সেই অনুযায়ী। আইন আদালত এগুলোর কোনো ধার ধারে নাই তারা কেউ। আওয়ামী লীগ নির্দোষ এটা বলার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে 1400 মানুষের হত্যাকাণ্ডের অভিযোগ আছে, তার বিরুদ্ধে বাংলাদেশের অর্থ পাচারের অভিযোগ আছে, আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার অভিযোগ আছে। আবার এই 1400 মানুষের হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করেছে 30 লাখ মানুষের হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল তারা। ব্যাপারটা খেয়াল করছেন? 1400 মানুষের হত্যার অভিযোগ যা যে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ডক্টর ইউনূসের বাড়ির সামনে মিছিল করেছে এনসিপি এবং জামাত, যে জামাতের বিরুদ্ধে 30 লাখ মানুষের হত্যাকাণ্ডের অভিযোগ আছে এবং জামাতের একটা পরিচয় দিয়ে গেছে ডক্টর ইউনূস একটা অধ্যাদেশ করে যে তারা 71 সালের পাকিস্তানিদের সহযোগী, এবং এনসিপিও চিঠি দিয়ে বলেছে যে আমরা অনেকগুলোর সাথে দ্বিমত পোষণ করলেও জামাত যে পাকিস্তানিদের দোসর ছিল, সহযোগী ছিল, আমরা এই পয়েন্টে একমত। আপনি এর ভেতর থেকে বুঝতে পারছেন যে 71 সালের হত্যাকাণ্ডের সাথে যারা একমত, 26-এ এসে আপনি তাদের সাথে মিশে 1400 মানুষের হত্যাকাণ্ডের বিচার দাবি করছে এনসিপি। ব্যাপারটা আওয়ামী লীগ দুধে ধোয়া না, কিন্তু বিচারটাকে আপনি আপনার মতন করে পরিচালনা করছেন। শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো, একটা ঘটনার প্রায় 4.5 মাস পরে মামলা হয়েছিল। সেই মামলায় অভিযোগ কি? অভিযোগ তার বিরুদ্ধে একটা হত্যা মামলার আছে, কোনো একটা মামলার তিনি 3 বা 4 নম্বর আসামি। আচ্ছা, আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ছিলেন বশির উদ্দিন, তার বিরুদ্ধেও তো জুলাই হত্যা মামলা ছিল। তো তারপরে আপনি তাকে ক্যাবিনেটে নিয়েছেন, আপনি রাষ্ট্রবিরোধী যে গোপন চুক্তি সেই চুক্তি তাকে যুক্ত করেছেন। এখন আপনি বলতে পারেন যে তিনি পরবর্তীকালে তার নাম তো বাদ দেওয়া হয়েছে, তো যখন তাকে যুক্ত করেন আপনি কিভাবে নিশ্চিত হলেন যে শিরিন শারমিন চৌধুরী লালবাগে হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এটি জেনুইন? কিন্তু বশির আহমেদের সঙ্গে বা বশির উদ্দিনের সঙ্গে বিরুদ্ধে যে মামলাটা আছে এই মামলাটা ভুয়া, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন তদন্তর আগে? তার অর্থ হচ্ছে এখানে আইনের শাসনটা ছিল না। 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যতগুলো অভিযোগ ছিল তার একটা বড় অভিযোগ ছিল শেখ হাসিনা আইনের শাসনের বদলে শাসকের আইন প্রবর্তন করেছিলেন। তিনি ঠিক করে দিতেন কাকে কাকে কোন মামলায় আসামি করা হবে, তার সরকার ঠিক করে দিত, সেই অনুযায়ী মামলার আসামি করা হতো, বিচার করা হতো। যাকে তারা পছন্দ করতেন তাকে, বড় অপরাধ হওয়ার পরে আওয়ামী লীগের অনেকেই আইন আদালত থেকে বেরিয়ে গেছে। আবার এই জায়গাটায় ডক্টর ইউনূস তো সেই কাজই করলেন। শেখ হাসিনা কি হাতে বন্দুক নিয়ে কোথাও নেমে গুলি করেছে? না, কিন্তু তার শাসনে 1,500 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যদিও সংখ্যা নিয়ে অনেক বিতর্ক আছে, তারপরেও আমি একেবারে পপুলার সংখ্যাটা আমি ধরছি
কারণ জুলাইয়ের পক্ষে অনেকেই এই সংখ্যাটি শুনলে খুশি হয়। তারপরে আমি ধরে নিচ্ছি যে তিনি এই কাজগুলো করেছেন। তো তিনি তো হুকুমের আসামি, তাহলে আইজি কেন আপনার রাজসাক্ষী হয়? একটা দেশের প্রধানমন্ত্রী হুকুমের আসামি, স্বরাষ্ট্রমন্ত্রী হুকুমের আসামি, ওই দেশের আইজি তিনি রাজসাক্ষী হন, আর আপনি কনস্টেবলকে অমুককে তমুককে এনে ওই মামলার বিচার করেন। তার অর্থ হলো বিচার ব্যবস্থাটাকে আপনি, জুলাইয়ের বিচার ব্যবস্থাটাকে আপনি আগের সরকারের প্রধান বিচারপতির দেশ থেকে পালিয়ে গেছে এর ভেতর থেকে বুঝতে পারেন যে বিচার ব্যবস্থাটা কি ছিল। বিচারপতিরা গিয়ে বলতেন যে আমি আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছি, আওয়ামী লীগের প্রতি আমাদের একটা আধ্যাত্মিক আন্তরিক সমর্থন আছে রাজনীতিতে। ভোট চেয়েছেন, মনে আছে গাইবান্ধাতে উপনির্বাচনে বিচারপতি গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন। তো আমরা চেয়েছিলাম তার পরিবর্তনটা কি হলো? মব সৃষ্টি করে আপনি সুপ্রিম কোর্ট থেকে 18-20 জন বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করলেন। আপনার এখানে নানা রকমের প্রশ্ন তৈরি হলো। এখন এসে আমরা দেখছি যে আপনি বিচারটাকে কিভাবে ব্যবহার করেছেন। এখানে বিরাট বিরাট হিরো আমাদের শিশির মনির সাহেব, আমি নাম ধরে বলছি, তিনি এখানে নাই, তারপরেও বলছি কারণ তিনি খুব আলোচিত। রানা প্লাজার, রানার পক্ষের আইনজীবী উনি, বুয়েটের আবরার ফাহাদ হত্যার যাদের ফাঁসি হয়েছে তাদের আইনজীবী উনি। আবার ওনরা এসে আইনের শাসনের কথা বলছেন। ডক্টর ইউনুসের যারা ছিলেন তারাও আইনের শাসনের কথা বলছেন। ওই যে আইজিপিকে আসামি করেছেন। এখন এই অবস্থায় আপনি আওয়ামী লীগ নিয়ে কি করবেন? আওয়ামী লীগকে, বিএনপিকে আপনি চাইলেই নিঃশেষ করতে পারবেন না। এটি রিয়েলিটি, এটি বাস্তবতা। আমাদের এখানে ওই যে আমরা বলি না যে এত সংখ্যক শিশু, ওই জামায়াতকেও তো নিঃশেষ করা যায়নি, আওয়ামী লীগ তো সেই চেষ্টা করেছিল। এত বড় অভিযোগ থাকার পরেও আপনি জামাতকে নিঃশেষ করতে পারেননি। আপনি রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে জামাতের বিরুদ্ধে ব্যবহার করেছেন। আপনার জামাত যে মতাদর্শের রাজনীতি করে, এই মতাদর্শের কাউন্টার মতাদর্শ আপনি এস্টাবলিশ না করে আপনি মনে করেছেন প্রশাসন দিয়ে তাকে আমি বৃত্তবন্দি করব। আর জামাত কৌশল নিয়েছে, আপনার লুঙ্গির মধ্যে ঢুকেছে, আপনার পকেটের মধ্যে ঢুকেছে, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করেছে, শ্বশুরবাড়ি বানিয়েছে, তারপরে সে নিজেকে সেভ করেছে। এখন এসে আপনি যেটা বলছেন যে ছাত্রলীগ যদি ভালো হয় তার আমার দলে আসার কোনো বাধা দিব না। আমি মনে করিয়ে দিই, গাজীপুরে কয়েক মাস আগে হাসনাত আবদুল্লাহর উপরে গাড়িতে হামলা হয়েছিল, মনে আছে? তারা মামলা করেছিল, অভিযোগ করেছিল 14-15টা ছেলে এসে আমাদেরকে আক্রমণ করেছে। এবং সেই ঘটনার পর গাজীপুরে ব্লক রেড গিয়ে আমাদের এখানে একজন উন্মাদকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন। তার কথাটা কেউ বলছে না। এখন পুলিশকে তিনি নির্দেশ দিচ্ছেন আওয়ামী লীগের যাকে পাবা গ্রেপ্তার করবা, তারপরে তার বিরুদ্ধে মামলা করবা। আপনি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা পাগল এবং উন্মাদ হলে এই কথাটি বলতে পারে যে তুমি রাস্তায় যাবা, ধরে নিয়ে আসবা, তারপরে তুমি তাকে আসামি বানাবা, মামলা করবা। প্রতিহিংসা এবং অক্ষম মানুষের প্রতিহিংসাটা বেশি হয়। তিনি তার দায়িত্ব পালনে অক্ষমতা ছিল, তিনি ফিজিক্যাল ফিট ছিল না, মেন্টালিও তিনি ফিট ছিলেন না, তারপরেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সৎ ছিলেন, ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরতেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা এটা একটা দক্ষতার বিষয়। ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরলে রাষ্ট্র পরিচালনা করা। যাই হোক, আওয়ামী লীগকে অবশ্যই আপনাকে এই যে আওয়ামী লীগের যে দোষ ত্রুটি আছে এইটার জন্য আওয়ামী লীগকে আপনি অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাবেন। কিন্তু আপনি যদি মনে করেন অধ্যাদেশ জারি করে, আইন জারি করে আপনি আওয়ামী লীগ এবং বিএনপিকে নিঃশেষ করে ফেলবেন, ভুল। আমাদের চোখের সামনে আমরা দেখেছি এরশাদের সময়, এরশাদের তো টার্গেট ছিল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপিকে ভেঙে ফেলো। এবং একটা পর্যায়ে বিএনপির সেই 80-র দশকে বিএনপির যে ফিগারগুলো যাদেরকে আমরা বিএনপি হিসাবে চিনতাম, তার একটা বড় অংশ তো এরশাদ নিয়ে এসেছিল। বিএনপির ভেতর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে জাতীয় পার্টির নেতা বানিয়েছে না। বিএনপি ধ্বংস হয়েছে? ধ্বংস হয়নি। আওয়ামী লীগ চেষ্টা করেছে নানাভাবে, বিএনপিকে ধ্বংস করতে পেরেছে না। আজকে বিএনপি যদি মনে করে যে আমি আইন দিয়ে, অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবো, এটা কোনোভাবেই সম্ভব না। ওই যেটা বলছিলাম যে আমাদের দেশে আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখি যে এত শতাংশ শিশু পুষ্টিহীনতা নিয়ে জন্মগ্রহণ করে। আমি আমার অবজারভেশন থেকে বলি যে আমাদের এখানে সম্ভবত 10-15% শিশু আওয়ামী লীগ হয়ে জন্মগ্রহণ করে।
10-12-15 ভাগ শিশু এন্টি আওয়ামী লীগ হয়ে জন্মগ্রহণ করে। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। আওয়ামী লীগকে আপনি চাইলেই বুলডোজার দিয়ে এটা নিশ্চিহ্ন করতে পারবেন না, কারণ এখানে তাদের একটা ন্যাচারাল ব্রিডিং সিস্টেম এখানে আছে, তার সাথে ইতিহাসের সম্পর্ক আছে, তার সাথে কৃষ্টি কালচারের সম্পর্ক আছে। সুতরাং নাহিদ ইসলাম যেটা চাইছে কইয়ের তেল দিয়ে নিজেদের দলকে বড় করতে, এভাবে সম্ভব না। আর তাদের রাজনীতির মধ্যে প্রচুর প্রশ্ন তৈরি হচ্ছে। আমি এখানে যদি এনসিপির কেউ থাকতো আমি জিজ্ঞেস করতাম, তারা এখন যে পলিটিক্সটাকে ওন করছে, তাদের দল বড় করার চেষ্টা করছে, আপনি তাদেরকে মনে থাকার কথা যে তারা জামাতের সাথে যে ইউনিটিটা করেছিল, তারা বলেছিল যে এটা একটা ইলেকটোরাল অ্যালায়েন্স, আমরা ভোটের সময় তাদের সাথে ইউনিটি করেছি। তো এখন তো দেখছি সব কিছুই ভাগাভাগি করে নিচ্ছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে বাবাকে অতিক্রম করার চেষ্টা করো না, তার অর্থ পরিচয় দিয়েছিলেন যে জামাতের সন্তান হচ্ছে এনসিপি। আমরা ভেবেছিলাম তরুণদের এই দলটি, হ্যাঁ, তার অনেক রকমের চ্যালেঞ্জ যেমন ছিল, সম্ভাবনাও ছিল। বাংলাদেশের তরুণদের একটা রাজনৈতিক দল, তার বেড়ে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু ওই যে জায়গাটা আমি শুরুতে বললাম যে জামাতের পরিচয় দেওয়া হয়েছে পাকিস্তানি হানাদারদের সহযোগী হিসাবে, এনসিপি সেই পয়েন্টে একমত হয়েছে, চিঠি দিয়ে জানিয়েছে। তো এনসিপির কেউ থাকলে আমি জিজ্ঞেস করতাম যে 71 প্রশ্নে তোমাদের ভূমিকাটা কি, তোমাদের অবস্থানটা কি? তুমি যাকে চিঠি দিয়ে বলছো যে তারা 71 সালে পাক হানাদার বাহিনীর দোসর ছিল, সহযোগী ছিল, তো সেই দোসরদের সাথে, সহযোগীর সাথে তুমি একসাথে নির্বাচন করছো, একসাথে সংসদের চিফ, বিরোধী দলের চিফ হুইপ হচ্ছ, নারী যে আসন ভাগাভাগি নিচ্ছ, আবার তুমি এখানে এসে বলছো যে আমি 24কে ওন করি, আমি 71কে ওন করি। এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি নিয়ে আপনি তো এগোতে পারবেন না। আওয়ামী লীগ তাকে একটা ব্রিডিং স্পেস দেওয়ার জন্য আমার ধারণা দেশ এবং দেশের বাইরে থেকে নানা ধরনের চেষ্টা আছে এবং কতগুলো বাস্তবতাও আছে। আপনি এই ধরনের একটা রাজনৈতিক দলকে যতটাই কোণঠাসা করে রাখতে চাইবেন, চেপে রাখতে চাইবেন, এর ভেতর থেকে রাজনীতিতে কতগুলো অস্থিরতা তৈরি হবে। আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন, মানুষের মধ্যে আলোচনাটা আসছে যে আওয়ামী লীগকে কখন আপনি রাজনীতি করার সুযোগটা দিবেন। কারণ সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে তার যে ত্রুটিগুলো, তার যে ব্যর্থতাগুলো, এই ব্যর্থতার একটা জনপ্রভাব আছে। সেই জনগোষ্ঠী কোন দিকে যাবে? এখন আপনি যদি মনে করেন যে এই জনগোষ্ঠীকে আমি জামাতমুখী করব, জামাতমুখী তারা হবে না, জামাতমুখী এই জনগোষ্ঠীটা হবে না। আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল সেটা অন্যায় ছিল। আওয়ামী লীগের যে অপরাধগুলো, সেই অপরাধগুলো বিচার না করাটা অন্যায় হবে। এবং আওয়ামী লীগ বাস্তবতা, অনিবার্যতা, তাকে আপনাকে এখানে রাজনীতি করার সুযোগও দিতে হবে। জি শরীফ ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, একটু অন্যদিকে আমরা আলোচনা করতে চাই। জ্বালানি সংকট কয়েকদিন ধরেই, অনেক দিন ধরেই হয়ে গেছে, চলছে। সেটি আসলে একটি দীর্ঘদিনের সমস্যা, হঠাৎ করে যে এটি অবস্থা হয়েছে তা না, বৈশ্বিক একটি সমস্যা চলছে। আমরা জানি যে 39টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে, 4টি সার কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থা থেকে আসলে উত্তরণের কি উপায়? সরকার আসলে কি করতে পারে এই অবস্থা থেকে? দেখেন, এই সংকটটা তৈরি কিন্তু বাংলাদেশ করে নাই, বাংলাদেশ সরকারও করে নাই, এটা চেপে বসেছে। অন্তর্বর্তীকালীন সরকার আপনার প্রায় 24 লক্ষ কোটি টাকা আপনার ঋণ রেখে গেছে। এখন সামনে বাজেট কমপক্ষে এবারের বাজেট 9 লক্ষ কোটি টাকার নিচে হবে না। এবং তারপরে অভ্যন্তরীণ লোন নিছে, সব মিলে কমপক্ষে আপনার 48 কোটি টাকা লোন আছে, লাখ কোটি টাকা। এই লোন শোধ দিতে হবে না, বাজেটটা কোত্থেকে আসবে? এর ভিতরে রাজস্ব আদায় তো হচ্ছে না। রাজস্ব আদায় নাই বললেই চলে। কারণ হচ্ছে ইউনিট সরকারের সময় আপনার যত ডিপার্টমেন্টাল স্টোর আছে এগুলো কিন্তু এখন ভ্যাট নেয় না, খাদ্যপণ্য বিক্রিতে ভ্যাট নেয় না। আর তো ভ্যাট তোলা তো কম। আর আওয়ামী লীগের সময় যেসব অলিগার্ক তৈরি করা হয়েছিল তারা কিন্তু এখনো ব্যবসা শুরু করে নাই, তারা তো নানাভাবে পলিটিক্যাল ব্যবসায়ী হয়ে গেছিল, তারা কিন্তু ব্যবসা শুরু করে নাই। সুতরাং এখন তো বিজনেস নাই, ব্যবসা নাই, বিনিয়োগ নাই, আপনার ট্যাক্স নাই, আপনার ভ্যাট নাই,
নাই তো, কিছু নাই তো, দেশটা তো ফোকলা করে ফেলছে। তরুণ জনগোষ্ঠী আপনার দেখেন পলিটিক্স নাই, তারা পলিটিক্সের নামছে, পলিটিক্স নাই, তারা বিতর্কিত। সমাজটা দাঁড়ায় থাকবে কার কাছে? এখন ধরেন ইরান, ইউএস, ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। এখন জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। তা জ্বালানি যদি না থাকে আপনার জীবন থাকবে না, জীবিকাও থাকবে না। এখন ধরেন এই আপনার যেটা বললেন যে অলরেডি সার কারখানা বন্ধ, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, আমরা তো কারেন্ট পাচ্ছি কিছু, গ্রামে যান সেচ পাম্পগুলো অনেক সেচ জায়গায় পাম্প বন্ধ। বন্ধ। এখন এই জন্যই আমি বলছি, ধরেন এই সরকার যেটা জনতুষ্টিমূলক কিছু প্রোগ্রাম করতেছে, ধরেন ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের লোন মওকুফ করা, কৃষি কার্ড দেওয়া ইত্যাদি খাল খনন খনন ইত্যাদি। তা আমার কথা হচ্ছে যে হ্যাঁ, করোনা কালে আমাদেরকে কৃষি বাঁচিয়ে রেখেছিল, কৃষককে অবজ্ঞা করা যাবে না। আপনার একটা প্রজেক্ট নিয়ে আর বাকিগুলো প্রায়োরিটি দিয়ে ঠিক করা লাগতো, কোনটা আমার এখন দরকার। জ্বালানি তেল সংকট যেটা আছে, হরমুজ এই যুদ্ধ যদি না থামে, এই যুদ্ধ থামানোর বিষয়টা আমাদের হাতে নেই। যুদ্ধ না থামা পর্যন্ত এই জ্বালানি ক্রাইসিস থাকবেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরবরাহ বাড়ানো হবে, আগে যে পরিমাণ সরবরাহ করা হতো তার থেকে বাড়ানো হবে, কিন্তু আমরা বাস্তবে সেই অবস্থা এখনো পর্যন্ত এখন দেখিনি। শুনতেছি যে সরবরাহ বাড়ানো হয়েছে, কিন্তু বাস্তবে চোখে তা দেখা যাচ্ছে না। এই জায়গায় প্রশ্ন, রাজনীতিতে পারসেপশন আছে, জনগণের ধারণা যে আসলে সরকারের কাছে তেল নাই, জ্বালানি তেল নাই, কিন্তু বলতেছে আছে, বা যুদ্ধে যদি আপোষ হয়ে যায় তাহলে জ্বালানি তেলে হরমুজ প্রণালী দিয়ে তেল আসবে, তখন সংকট করে যাবে, তখন বাহবা নেবে যে আমরা এত বড় দুর্যোগ মোকাবেলা করেছি ইত্যাদি। তো এই জন্য আমি বলবো যে সরকার এখন যে পরিস্থিতি, সংকট তো সরকার তৈরি করে নাই, লোন যেটা অ্যাকুমুলেট হয়েছে সেটা তো লোন তো করে নাই সরকার, এই সরকার তো করে নাই। এই সরকার এখন এসে কিছু ব্যাংক থেকে কিন্তু লোন নিয়েছে, এটা সহই। ধরেন আপনার 26 সালেরও কিছু লোন আছে, ধরেন লোন যেটা বলছে আপনার মোট ঋণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। আর আভ্যন্তরীণ উৎস থেকে, আভ্যন্তরীণ উৎস মানেই ব্যাংক থেকে লোন নেওয়া 10.26 লাখ কোটি টাকা। আর বৈদেশিক ঋণ আছে 13.67 লাখ কোটি টাকা। এবং আপনি দেখেন এই 9 মাসে বলা যায় আপনার মোটামুটিভাবে মাত্র 1 লাখ কোটি টাকা ঘাটতি। যদি এই ঘাটতি হতে থাকে, ঘাটতি, এখন যদি এই 3টা লোন যদি যুক্ত করেন, আপনার লোন তো শোধ করতে হবে। গভর্নমেন্ট চলে গেলেও, অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, কিন্তু এই সরকার আছে না, লোন কি পাবে? এখন লোন সরকার চেষ্টা করতেছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এখান থেকে লোন না, বিশেষ করে IMF এর কিস্তিটা রিলিজ করা। IMF তো আপনার যতক্ষণ পর্যন্ত আপনার প্রথম শর্ত দেয়, ভর্তুকি দেওয়া যাবে না। তো সুতরাং প্রথম সম্মুখীন হবে যে এই যে জনতুষ্টি যে প্রোগ্রামগুলি, এটা তো IMF না করে দিবে। আর IMF লোন দেওয়ার সময় চিন্তা করে যে ওই দেশ রিপে করতে পারবে কিনা। তো সুতরাং লোন পাওয়া তো যে কেউ মানে টাকা দেওয়ার সময় চিন্তা করে যে ওটা আমি যেটা এক কথা বলতে চাই যে সরকার যা আছে, বিশেষ করে জ্বালানির ব্যাপারে সব ইস্যুতে একদম সত্য কথা জনগণকে বলে দেওয়া। জনগণ যা বিশ্বাস করে, বিশ্বাসযোগ্য সত্য কথা বললেই বিশ্বাস করবে, তাতে সরকারকে সময় দিবে। কিন্তু যদি চাতুরতার আশ্রয় নেয় তাহলে কিন্তু আস্তে আস্তে জনসমর্থন ধস লাগবে। আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। বিরতিতে যাবার আগে আজিজ ভাই বেশ কিছু কথা বলছেন, বেশ কিছু পরামর্শ ছিল তার কথার মধ্যে, বক্তব্যের মধ্যে। কিন্তু আমি আলোচনায় যাবার আগে আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান একটি বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্যটি উল্লেখ করতে চাই শরীফ ভাইয়ের কাছে যাওয়ার আগে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিকভাবে বাস ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। তিনি বলেছেন, জনগণকে কষ্ট করতে হবে, প্রত্যেকটা মানুষ কষ্ট করছে। তিনি জানান, যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে।
জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। এ বিষয়ে নিশ্চয়ই শরীফ ভাইয়ের কাছে খবর আছে। আমরা জানি শরীফ ভাই পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত অনেক বছর ধরে। ধন্যবাদ। প্রথমত আজিজ ভাই অনেকটা বলেছেন, বর্তমান যে পরিস্থিতি এটা আসলে বিএনপির সৃষ্টি করা না। বিএনপি অসময়ে ক্ষমতায় বসেছে এবং বিএনপির একটা ওই আমরা পোড়া কপাল বলি না, যে আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি যে কয়বার ক্ষমতা গ্রহণ করেছে একটা আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির মুখে এমন একটা সংকট, যে সংকটটা বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে, কিন্তু তার অনিবার্য পরিণতি এসে পড়ছে, প্রভাব পড়ছে আমাদের অর্থনীতিতে এবং সেটা ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। অর্থনীতির সাথে রাজনীতি, অর্থনীতির সাথে সমাজ, নিরাপত্তা সব কিছুর সম্পর্ক যেহেতু আছে, সেই কারণে প্রত্যেকটি জায়গায় তার একটা প্রভাব পড়ছে। এবং খেয়াল করে দেখবেন যে বিএনপির যে সমস্ত জায়গাগুলো ক্রিটিক করা যায়, সমালোচনা করা যায়, তার হিস্ট্রিতে তার একটা বড় অংশ এই যে এনার্জি ইস্যুর সাথে যুক্ত। আপনি সেটি কানসার্টের কথা বলেন, আপনি সেটি শনি রাখড়ার কথা বলেন, আপনি সেটি ওই দিনাজপুরের ফুলবাড়ির কয়লা খনির কথা বলেন, এই ঘটনাগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিএনপি কোনো কোনো জায়গায় দক্ষতার পরিচয় দিতে পারেনি। সমন্বয়হীনতা ছিল, এখনও সমন্বয়হীনতা আছে। এবং ট্রাজিক জায়গাটা হচ্ছে, আমরা কিন্তু ছোটবেলা থেকে জানতাম যে জিয়াউর রহমান ইরান ইরাক যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তিনি একটা সাহসী রোল প্লে করেছিলেন। তিনি আমাদের যতটুকু সক্ষমতা ছিল তার থেকে সাহসটা ছিল অনেক বেশি। তিনি সাহসের পরিচয় দিয়েছিলেন এবং যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তিনি একটা বাংলাদেশের অবস্থান থেকে তিনি একটা চেষ্টা করেছিলেন। তার অর্থ হলো যে বাংলাদেশ সেই সময় তার সামর্থ্য যতটুকু থাকুক, বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট তিনি একটা আন্তর্জাতিক পরিস্থিতিতে, এই ধরনের একটা পরিস্থিতিতে তিনি একটা সহনশীল জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন। সেই জায়গা থেকে ইরানের কাছ থেকে আমরা কেন শুনব, এবং সেই জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকা অবস্থায়, যে আপনারা আমাদের সাথে ন্যায় বিচার করেননি, আমাদের যুদ্ধ, আমাদের উপরে যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে আপনাদের যে রোলটা থাকা উচিত ছিল সেটি আপনারা করেননি বলে হরমুজ প্রণালীর থেকে যে জাহাজের বিষয়টা, আমি অনুরোধ করব সরকারকে এটি খুব সূক্ষ্মভাবে গুরুত্ব দিয়ে এটি বিবেচনা করার জন্য। এই অভিযোগটা আমরা শুনতে রাজি নই। এই অভিযোগটা বিএনপির রাজনীতির সাথে যায় না। ওই কেন যায় না ওটি বললাম, যে জিয়াউর রহমানের দল এখন ক্ষমতায়, আমাদের তো স্বাভাবিকভাবে এই ইরানের প্রতি, এই ইরাকের প্রতি এবং পৃথিবীর যে সমস্ত জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছে, মজলুম যাদেরকে আমরা বলি, তাদের প্রতি তো একটা বিশেষ দুর্বলতা আমরা প্রদর্শন করব। কিন্তু এখানে সরকারের জায়গাটা ভিন্নতা হচ্ছে। সরকার কতগুলো সমস্যা ফেস করছে, প্রধানত অর্থনৈতিক, এবং এই অর্থনৈতিক সমস্যাগুলো এই সরকার দায়ী না। মাত্র 2 মাস ক্ষমতায় বসেছে, 60 মাসের 5 বছর মানে 5×12 = 60 মাস। তার মধ্যে 2 মাসের মধ্যে আমি একটা সরকারকে ভালো খারাপ আমি এই বিবেচনা বা এই সার্টিফিকেট দিতে রাজি নই। কারণ পরিস্থিতিটা আমরা জানি, আমাদের এখানে ডেভেলপমেন্ট হয়েছে এটা আমরা জানি। আবার এটাও সত্য যে এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করতে গিয়ে একসময় আমাদের রাষ্ট্রের দর্শনটা ছিল, যেহেতু আমাদের মাথাপিছু আয় বেড়েছে, সরকারের সবথেকে চমৎকার যে গল্পটা বলতে পছন্দ করত, যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে এবং এই মাথাপিছু আয় বাড়ার কারণে আমরা দ্রব্যমূল্য বা জ্বালানির মূল্য বৃদ্ধিতে আমাদের খুব একটা কষ্ট হয় না। আবার যে প্রেক্ষাপটে জ্বালানির মূল্য বৃদ্ধি, সেই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে যেটা বলা হতো যে মানুষের খুব একটা কষ্ট হয় না, আজকের সরকারও কিন্তু সেই ধরনের একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। আর ওই প্রেক্ষাপটে যে প্রতিবাদটা ছিল, দিনের বেলায় হেরিকেন জ্বালিয়ে রাস্তায় মিছিল করে প্রতিবাদ করেছে বিএনপি, এখন সেই বিএনপি সেই জ্বালানির তেলের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। তাহলে করণীয় কি? করণীয়টা হচ্ছে মানুষকে যৌক্তিকভাবে বলা যে এই প্রেক্ষাপটে, এই পরিস্থিতিতে আমার বিকল্প কি আছে, এবং সেটার সঙ্গে অ্যাডজাস্ট করা। আপনি এই জায়গাটায় সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সমালোচনাটা করছে, তাকে শত্রু না ভেবে আপনি প্রয়োজনে তাদেরকে জিজ্ঞেস করেন, যে জামাত এখন বিরোধী দলে আছে, আপনি তাকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি যদি পাওয়ারে থাকতে তুমি কিভাবে এই পরিস্থিতিটা কন্ট্রোল করতে। কারণ এখানে গাল গল্প মারার সুযোগ নাই। ক্ষমতার বাইরে থেকে
তাই না? কাজ করতে হবে, সমন্বিতভাবে ক্ষমতার কাজ বাইরে করতে থেকে যতটা সহজ মনে হয়, ক্ষমতায় বসার পর রাষ্ট্র পরিচালনাটা অনেক কঠিন, দায়িত্ব পাওয়ার পর বোঝা যায়। তো বিরোধী দলকে জিজ্ঞেস করা যে তুমি এটি নিয়ে ইস্যু করো না, তুমি এটি নিয়ে রাজনীতি করো না, তুমি বলো যে আমি কোন কোন ভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা, কারণ আমার এই সমস্যাটা আমি সৃষ্টি করিনি, তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের অবশ্যই দুর্বলতা আছে। আপনি যেটা বলছেন যে আমাদের সাপ্লাই সাফিসিয়েন্ট, তাহলে সাপ্লাই যদি সাফিসিয়েন্ট হয় তাহলে এক একটা পেট্রোল পাম্পকে কেন্দ্র করে 3 কিলোমিটার পর্যন্ত রাস্তায় এই যে 15 ঘন্টা 16 15 ঘন্টা ঘন্টা 16 ঘন্টা কেন থাকবে? তার অর্থ হচ্ছে আমি তো কোনো লাইনে পতাকাওয়ালা কোনো গাড়ি দেখছি না, আমি কোনো পেট্রোল পাম্পে পতাকাওয়ালা কোনো গাড়ি তো জ্বালানির জন্য দাঁড়িয়ে আছে এটা একটি ঘটনা আছে, আজকে আমাদের একটি স্টোরি আছে সেটি নিয়ে, যে ভিআইপি পাস দিয়ে অনেকে ঢুকে যাচ্ছেন, লাইন ভেঙে যাচ্ছেন, যার যেভাবে খুশি আপনার যে সুবিধাটা, আপনি সুবিধাটা নিচ্ছেন আর আমাকে বলছেন যে আপনাকে কষ্ট করতে হবে। আপনি আপনার সুবিধাটা নিচ্ছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমাকে বলছেন আপনাকে কষ্ট করতে হবে। হ্যাঁ, আমি কষ্ট করতে রাজি, কেন কষ্ট করব সেটা আপনি আমাকে বলেন, পরিস্থিতি কি সেটা আমাকে বলেন, কিন্তু আমি যদি কষ্ট করতে পারি এবং আপনি কষ্ট না করে আপনার যে ব্যর্থতাটা কেবলমাত্র আমার উপরে চাপিয়ে দেবেন, তাহলে আমি আপনার কথা শুনতে রাজি না। সরকারকে এই জায়গাটায় সাশ্রয়ী হতে হবে, নিজেকে, তার অপ্রয়োজনীয় খরচ এটি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে কূটনৈতিক যে তৎপরতাগুলো, সেই তৎপরতাগুলো যথার্থভাবে আমরা মনে হয় দেখাতে পারছি না। তা না হলে এই যে ইরানের সঙ্গে, যেটাই আমি বললাম, হরমুজ থেকে আমাদের জাহাজ বের হতে পারছে না, আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের দেখলাম পররাষ্ট্রমন্ত্রী গতকালই দেখলাম আমরা যে সেটি হয়তো বিধিনিষেধ হ্যাঁ তুলে নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। আমি তো দেখতে চাই ইরানের যে রাষ্ট্রদূত যিনি আছেন তার সাথে আমাদের রেসপন্সিবল যারা আছেন তারা বৈঠক করবেন, তারা বলবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমাদের সম্পর্কে আপনারা যাতে ভুল না বোঝেন। কারণ এই মুহূর্তে আমার একটা স্টেটমেন্ট ইরানের যুদ্ধ পরিস্থিতিতে খুব বেশি প্রভাব না ফেললেও ইরানের একটা সিদ্ধান্ত আমার ইকোনমিতে একটা বিরাট প্রভাব ফেলবে। সুতরাং আমাকে প্রয়োজনে স্ব-উদ্যোগী হয়ে এই ভুল বোঝাবুঝি বলেন, এই দূরত্ব বলেন, এটি ঘুচিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু আমি সরকারের সেই চেষ্টাটা দেখছি না। প্রধানমন্ত্রী কতগুলি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আজিজ ভাই বলেছেন খুব স্বল্প সময়ের মধ্যে কৃষি লোন যে মাফ করে দেওয়া, এটি একটি যুগান্তকারী ঘটনা। আমাদের পল্লী বিদ্যুতের যে হয়রানি ছিল সেটি তারা বন্ধ করেছে, কার্ড দিচ্ছে বিভিন্ন জায়গায়। এই টাকাটা একটা টাকাও বিদেশে পাচার হবে না এটি বলতে পারি। 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা গ্রামীণ ইকোনমিতে নতুন এক ধরনের প্রণোদনা সৃষ্টি করবে, খুবই ইতিবাচক। কিন্তু একই সাথে এটাকে আপনার পরিকল্পনার মধ্যে কোনটা এই মুহূর্তে প্রয়োজন, প্রায়োরিটিটা সেট করতে হবে। গতকালকে দেখলাম যে সরকার আমাদের সম্ভবত অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি গঠন করেছে। আমি গত কয়েকটা প্রোগ্রামে এই কথাটা বলেছিলাম যে তার নির্বাচনী যে প্রতিশ্রুতি, এটি বাস্তবায়নে যেহেতু হিউজ অর্থের সম্পর্ক এখানে রয়েছে, স্কেলটা অনেক লার্জ, সুতরাং এটিকে খুব প্ল্যানফুলি করা দরকার। এবং গতকালকে দেখলাম যে সরকার একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি করেছে যারা এই যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বড় যে সমস্ত কর্মসূচিগুলো, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ, অর্থায়ন থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো বিবেচনা করছে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। জি, শরীফ ভাই বক্তব্য শুনছিলাম, আমি আজিজ ভাইয়ের কাছে আসতেছি। আজিজ ভাই, আবার দু একদিন ধরে দেখছি যে মব সংস্কৃতি নিয়ে আবার কথা হচ্ছে। গতকালকেও সংসদে আমরা দেখেছি সেই বিষয় নিয়ে কথা হচ্ছে। আজকে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন 24 ঘন্টা। সেটি আবার মব সংস্কৃতি কি, আবার কেন চলে আসছে মব সংস্কৃতি? দেখেন, আমি বলবো আবার অন্তর্বর্তীকালীন সরকার সময় এই তরুণদেরকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, এটা স্পষ্ট, তারা কিছুই বলে নাই। মব কালচারটা কিন্তু মনোজগতে ঢুকে গেছে, বিশেষ করে তরুণদের মধ্যে। কারণ যাদের বয়স কম তারা কিন্তু সব জায়গায় চাপ তৈরি করে তাদের আপনার দাবি আদায় করতে চায় বা তারা তাদের লক্ষ্য অর্জন করতে চায়। আপনি খেয়াল করে দেখেন, কবর থেকে মানুষ তুলে পুড়িয়ে মারা হয়েছে, এটা ঘটেছে না? তারপরে গাজীপুরের আগে আপনি দেখেন যে একটা হিন্দু লোক, তাকে ধরে এনে টাঙায় উলঙ্গ করে পুড়িয়ে মারা হয়েছে।
কি পরিমাণ নির্দয় হতে পারে মানুষ। আমাদের পত্রিকা জগতেও অনেক এরকম সন্ত্রাস হয়েছে। সুতরাং এটা তো আমার বক্তব্য হচ্ছে যে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে বিএনপির স্পোকসম্যান হয়েছে, তিনি তার একটা প্রতিমন্ত্রীও নাই, তিনি তার প্রধান দায়িত্বটা কি? এই মব সন্ত্রাস দিয়ে দেশটাকে ফোকলা করে ফেলছে, এটাকে বন্ধ করতে হবে না? তো এটার বিচার কোথায় হলো? ধরেন ছায়ানটে সেই 25 বছর আগে আপনার আক্রান্ত হয়েছিল, তো কারা করলো? তার বিচার হবে না? সাগর রুনি তার এটা পড়ে আছে প্রায় 150 ব্যাপার সময়ের ব্যাপারে 150 বার ডেট পড়েছে কোর্টে, তো এটা শেষও করে না। আপনি বলে দেন, আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলেন যে এটার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না, তদন্তে পাচ্ছি না, গোপনে মারিয়ে গেছে, বলেন একটা কিছু বলেন, বিশ্বাসযোগ্যতার সাথে বলেন। আপনি পারতে হবে সব কিছু এমনটা না, পারবে না। এখনো মফসব বলেন তো দেখি, শিক্ষক মারে কান্না করেছে, শিক্ষক টেনে হিসেবে ছিঁড়ে ফেলে কবর থেকে, এগুলো তো হয় না, এগুলো চলে না। আইনের শাসন, চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। চিকিৎসাও কিন্তু ইন্টারনেট চিকিৎসা কিন্তু তরুণদের মতোই। আগেও দেখেন যখন আওয়ামী লীগের সময় তখনও দেখছেন চিকিৎসার জন্য গেলে তরুণরা ওই ইন্টারনেট ডাক্তাররা এসে আপনার যারা রোগীদের অ্যাটেন্ডেন্ট ছিল তাদের উপরে হামলা করতো। তো আপনার দেখেন বগুড়া একবার দেখেছি যে মেরেই ফেলেছে, খালি সুইচটা অন করতে বলেছে, খালি রুগীর যে অসুস্থ তার রুগী, তার গার্জিয়ান বলছে যে একটু সুইচটা বন্ধ করে দেন ফ্যানটার, এইটা বলছে অদোষ, তারা পিঠে মেরেই ফেলছে। এটা হলো বাংলাদেশ। আমরা বিদেশে গেছি, তো এরকম তো নাই। আমার মনে হয় সব শ্রেণীর সবার সমঝোতা হওয়া উচিত, কার কতটুকু আচরণ করা উচিত, সীমা কতটুকু লঙ্ঘন করা যায় না। এটা কিন্তু আমরা দেখেন, আমরা ছোটবেলায় আদর্শ লিপি পড়েছি, কিন্তু এখন নাই। কানারে কানা কহিও না মনে কষ্ট পায়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন তো হয়েছে লেখাপড়া করে যে গাড়ির তলায় পড়ে সে, তাই না? ব্যাপারটা তাই। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই যে নৈতিকতা শিক্ষা, এটা কিন্তু নাই। সবাই আমরা ডিগ্রি সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছি। সুতরাং আমরা এ পর্যন্ত 55 বছর হয়ে গেল দেশ স্বাধীন, জাতি কিন্তু গঠন করতে পারি নাই। আপনি খেয়াল করে দেখেন, এই 12 প্রকার আমি লিখেছি, 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে। ইংরেজি, বাংলার ইংরেজি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, মিলা, প্রাইভেট ইউনিভার্সিটি, সরকার পাবলিক ইউনিভার্সিটি মিলা আছে। 12 প্রকার শিক্ষা, এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে এই জাতীয় যে কোনো ইস্যুতে 12 প্রকার চিন্তার লোক আছে বাংলাদেশে। সুতরাং কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হই। ধরেন শেখ হাসিনাকে পার্লামেন্টারি পার্টির বৈঠকে সবগুলো রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল, এমনকি অর্থাৎ কংগ্রেস সহ এমনকি অন্যান্য দলের সাথে আলোচনা করে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশে সম্ভব? বলেন। ওটা তো অর্থাৎ এই সরকার পার্লামেন্টারি পার্টির বৈঠকে আশ্রয় দেওয়া মানে রাষ্ট্র আশ্রয় দিচ্ছে তাকে। রাষ্ট্র, শেখ হাসিনাকে কিন্তু রাষ্ট্র আশ্রয় দিচ্ছে, ব্যক্তি মোদি দেয় নাই, ব্যক্তি কংগ্রেস দেয় নাই। এটা মাথায় রাখতে হবে। কারণ যখন আমাদের দেশে ধরেন আমরা ওয়েস্টমিনস্টার সিস্টেমে বিশ্বাস করি যে পার্লামেন্ট যখন সিদ্ধান্ত নেয়, পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত যদি নেয় বিরোধী দল সহ, এটা কিন্তু রাষ্ট্রীয় ডিসিশন হিসাবে মনে হয়। তা আমরা তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত ধরেন এখন এই যে ধরেন এই যে হাসনাত আবদুল্লাহ যেভাবে বক্তৃতা দেয়, এটাই পার্লামেন্টও দেয়, স্পিকারও বলছে না এটা শাহবাগ চত্বর না, এটা পার্লামেন্ট বলছে না, তখন বলে যে আমাদের শিখতে হবে। ভাই পার্লামেন্ট মেম্বার না শিখে আপনি পার্লামেন্ট ট্রেনিং নেন না কে? পার্লামেন্ট মেম্বার হয়েছেন আপত্তি নাই, তারপর তো ওরিয়েন্টেশন লাগবে, ওরিয়েন্টেশন দিয়েও তো যায় নাই। সুতরাং এখন আমার বক্তব্য হচ্ছে মব সন্ত্রাস যে বিধ্বংসী ছিল, এটাকে কোনোভাবে মাথাছাড়া দিতে দেওয়া যাবে না। দুর্নীতির অনেক বেশি, প্রায় 8টা 10টা দেশে দুর্নীতির বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট আছে। বাংলাদেশে আইন করে না, কারণ যে সরকার যায় হয়তো দুর্নীতি করে, আইন করবে কেন? আইন করে না। আপনাকে উদাহরণ দেই, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, অ্যাসিড সন্ত্রাস ছিল না, খালি অ্যাসিড বাড়া মহামারী আকার ধারণ করছিল, তখন আইন হলো ক্যাপিটাল পানিশমেন্ট, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড। তারপরে আইন প্রয়োগ করছে, এখন অ্যাসিড সন্ত্রাস নাই। তা আপনি দুর্নীতির বিরুদ্ধে আইন করেন যে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন মানে গুরুত্ব ভেদে, আপনি দেখবেন অনেক কমে আসবে। এখন তো ফ্রি স্টাইল, আমি দুর্নীতি করলে
আমি দুদকে সুশাসন নাই, আইন আদালতে সুশাসন নাই, সব জায়গায় টাকা করি খরচ করে বেরিয়ে আসবো, এরকম অবস্থা। আমি 100 কোটি টাকা চুরি করব, 50 লাখ টাকা খরচ করে দেবো, সমস্যা কি? পেন্ডোরা বাক্স ওপেন রাখলে তো এটাই হবে। আপনি এই দুর্নীতি এখন বাংলাদেশের জন্য প্রধান, আপনার সব কিছুর আইনের শাসন, সুশাসন বলেন, গণতন্ত্র বলেন, প্রধান বাধা। এটাকে আইন করেন, এবং আইনের ব্যাপারে জিরো টলারেন্স যেটা বলা হয়তো আওয়ামী লীগের সময় বলছে, ওইটা না, একদম আইনে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট উদাহরণ তৈরি করেন। বাস্তবিক অর্থেই সেই আইনের প্রয়োগটা এবং আইন তৈরি করা। শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব শরীফ ভাইকে দিয়ে। শরীফ ভাই, এই মব কালচার বলি বা মব সংস্কৃতি বলি, এইটি আসলে কিভাবে শেষ দেখছেন, কোথায়? মব সন্ত্রাসটা আসলে সবসময় ছিল, সন্ত্রাস হোক বেশি হোক, সন্ত্রাস বলবো আমি আর কি। সংঘবদ্ধ চক্র, দুর্বলকে পিটিয়ে মারা বা আইন নিজেদের হাতে তুলে নেওয়া। কয়েক বছর আগে একজন নারীকে ছেলে ধরা পরিচয় দিয়ে সন্দেহ করে আলোচিত পিটিয়ে ঘটনা, মারা, জি। আলোচিত হত্যাকাণ্ড সবুজবাগে, সেটা মব সন্ত্রাস ছিল না? সেটাও মব সন্ত্রাস ছিল। কিন্তু পার্থক্য হলো না, আমি দেখেন যে গত ছাত্র 1.5 জীবনে বছর এখনো মনে পড়ে, ওই বায়তুল মোকাররমে মার্কেটের ওখানে খালি জায়গায় একটা পিট পকেট, তাকে সব গণতোলায় যে যায় সেই একটা করে লাথি দিয়ে যায়, যে মারা গেল। তো আমাদের ছিল গণপিটুনি বলতাম, সেটিকে আমরা মবের মধ্যে মবে নিয়ে চলে আসলাম। আসছে, জি। তবে পার্থক্য হচ্ছে যে গত 1.5 বছর সরকার ফিলোসফিক্যালি এটাকে সাপোর্ট করেছে, এবং তার আইন শৃঙ্খলা বাহিনী বা তার যে মেকানিজম ছিল সেখান থেকে এটাকে প্রমোট করা হয়েছে, এবং প্রমোট করে নাম দিয়ে দেওয়া হয়েছে, এবং যাতে এটিকে জাস্টিফাই করা যায়। প্রথম আলোর সামনে আমি গরু জবাই দিব, গান বাজনা করব, পুড়িয়ে দিব, এবং তার পেছনে আমি একটা যুক্তি দিব সে ভারতের পারপাস সার্ভ করে। অথচ এই সময়কালে অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে তার সম্পর্কের জায়গাটা আমরা জানি, অপরাধটাকে আড়াল করার জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন আজিজ ভাই যথার্থই বলেছেন, গত 1.5 বছরে আমাদের তো ত্রুটি অনেক দিনের। গত 1.5 বছরের আমরা শিক্ষা, স্বাস্থ্য, মানুষের মনোযোগ, তরুণদের যে মনস্তত্ত্ব, কোনো জায়গায় আমরা গুরুত্ব দেইনি। আমরা বলেছি কেবলমাত্র জুলাই সংস্কার, জুলাই সনদ এবং সংস্কারের নামে আমাদের যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ছিল, কোনো জায়গায় আমরা নজর দেইনি, এবং সেই কারণে একটা প্রবণতা তৈরি হয়েছে শক্তি দিয়ে সব কিছুকে মোকাবেলা করা। অমুক আমার চিন্তার সাথে তার ভিন্নতা আছে, সুতরাং চলো তাকে পিটিয়ে মেরে ফেলবো। অমুক হুজুর আমি যেভাবে চাই ধর্মের ব্যাখ্যাটা সেভাবে না দিয়ে অন্যভাবে দেয়, সুতরাং চলো তাকে পিটিয়ে মেরে ফেলবো। এই যে প্রবণতা, এবং রাষ্ট্র প্রমোট করেছে। আর কিছু মানুষকে আপনি অবারিত স্বাধীনতা দিয়েছেন। এখনও সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটা আছে, সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বলেছিল যে 5-6 জন বসে মিটিং করছে মন্ত্রী, আমরা কয়েকজন, জি আরে ভাই, চিৎকার চেঁচামেচি করছি, সেই স্বাধীনতা আর পাবো না। অর্থাৎ কিছু শিক্ষার্থীকে জুলাই চেতনার নামে, জুলাই ব্যবসায়ীকে অন্তর্বর্তী সরকার এমনভাবে তাদেরকে মাথায় তুলেছে যে তারা এখন আর ওই যে এর মধ্যে কোনো রকমের শৃঙ্খলার মধ্যে, এই যে দানব, এই দানব আর বোতলের মধ্যে ঢুকতে চাইছে না। কিন্তু বিএনপি যেহেতু একটা নির্বাচিত সরকার, বিএনপির যেহেতু একটা পলিটিক্যাল সোসাইটি আছে, গ্রাসরুট পর্যন্ত যেহেতু বিএনপির একটা নেটওয়ার্ক আছে, একটা নির্বাচিত সরকার, একটা রাজনৈতিক দলের সরকার কোনোভাবে এই ধরনের আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতাকে সাপোর্ট করতে পারে না, কোনো ধরনের দুর্বলতা দেখাতে পারে না। আমরা এই ক্ষেত্রে বিএনপির দৃঢ়তা চাই। মানুষের মধ্যে যে ভীতিটা আছে, বিএনপি যদি এটিকে দমন করার ক্ষেত্রে ভূমিকা না রাখে, তাকেও রাজনৈতিকভাবে সমালোচনার মুখে পড়তে হবে। আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।